আকস্মিক বন্যায় চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন। বিশুদ্ধ পানি আর খাবার সংকটের দুর্গতরা। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডাক্তারদের সহায়তা চান প্রধানমন্ত্রী। উপজেলার হাসপাতাল 101 বেডে উন্নীত করার ঘোষণা। প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান। ডিসেম্বর বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। রংপুরে 11 দলের সমাবেশে নাহিদ। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জামায়াত আমিরের। আবারও পুশিনের চেষ্টায় বিএসএফ। পঞ্চগড়, জয়পুরহাট সহ 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। সতর্ক গ্রামবাসীও। ডিসেম্বর বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত আমিরের অভিযোগ, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও তা বাস্তবায়ন করছে না সরকার। রংপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের কথা বলেছেন জোটের শীর্ষ নেতারা। শনিবার দুপুর থেকে রংপুর জেলা স্কুল মাঠে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। বৃষ্টি উপেক্ষা করেই জোটের শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে মাঠে অবস্থান নেন তারা। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরে বা যখনই দেশে আসুক, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এছাড়া প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা ও রোহিঙ্গা সংকটের দৃশ্যমান সমাধান মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরে কে একজন দেশে আসার পরিকল্পনা করছে? আমরা ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করছি। আপনি ডিসেম্বরে আসুন, আর যখনই আসুন ফাঁসির দড়িতে তাকে ঝুলতেই হবে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের কথা বললেও বাস্তবায়ন করছে না সরকার। বাজেটে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো বরাদ্দ না থাকার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারবো না। এদিকে চাঁদপুরে পথযাত্রা শেষে জেলা শহরের বায়তুল আমিন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে এনসিপি। এতে অংশ নিয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। চলমান অনেকগুলো সংকটে নাগরিক জীবন এখন দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এর প্রবলেম, কর্মসংস্থানের অভাব, একই সাথে সাথে আপনারা জানেন গণভোটের যে দাবি থেকে সরকারের সরে আসা, সেটি আপনাদেরকে আহত করেছে। সীমান্ত হত্যা পুশিন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আবারও পুশিনের চেষ্টায় বিএসএফ। 4 জেলার সীমান্ত দিয়ে 25 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে তাদের শেষ চেষ্টা। কয়েকদিনের বিরতির পর আবারও সীমান্তে পুশিনের চেষ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাঝিপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 13 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদের আবার ভারতের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে 5 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে গ্রামবাসী ও বিজিবি তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকা থেকে 2 নারী সহ এক বৃদ্ধকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে গ্রামবাসী। আটক বৃদ্ধের বাড়ি নড়াইলে বলে নিশ্চিত হওয়া গেলেও 2 নারীর পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে বিজিবি। তখন ওই 2 জন পার হয়ে গেছে, আবার উনি আসতেছে মাছ মারার জন্য, আসতে দেখতেছে মুরব্বী আর একটা মহিলা। এখন খুব টান পরিস্থিতি চলতেছে। বর্তমানে 3 জনকে আটক করা হয়েছে আর 2 জন পালিয়ে গিয়েছে। দিনাজপুর সদরের দাইনুর সীমান্ত দিয়ে পুশিন করার সময় এক নারী সহ 4 জনকে শূন্যরেখায় ফেরত পাঠিয়েছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক ডাকা হলেও এখন পর্যন্ত সাড়া দেয়নি বিএসএফ। এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি তাদের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে। বর্তমানে ওই 3 নারী ভারতের অভ্যন্তরে সীমান্ত থেকে প্রায় 150 গজ দূরে অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বন্যায় চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় খাবার সংকট। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহদি আমিন। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম আর সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। খরস্রোতে ভেসে গেছে লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। পানিতে টইটুম্বুর 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনও বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিমজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছে, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ প্রত্যায়ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। এদিকে বন্যায় আটকা পড়াদের উদ্ধারে চট্টগ্রামের সাতকানিয়ায় স্পিড বোট নামিয়েছে সেনাবাহিনী। এখন পর্যন্ত 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন 25,000 মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জে এখনও পানিবন্দী সহস্রাধিক মানুষ। দুর্গত এলাকায় রয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এছাড়া সিলেটেও নদ নদীর পানি বাড়ায় 537টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 160টি টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আর দুদিন ধরে আমরা বান্দরপুরে আছি, আমরা গরু পানি রাজ্যের গরু দ্বারে বাড়ি ভেন্ডি লতা সম্পূর্ণ এবার তো নষ্ট হয়ে গেছে গিয়ে আমরা কোনো সবাই আছি সব। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 24 ঘন্টায় চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টি কমে আসবে, তবে রংপুর ও ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে 24 ঘন্টায় চট্টগ্রামের 5 জেলা সহ সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ভারী বৃষ্টিপাতে উত্তরাঞ্চলে বাড়তে পারে পানি, তবে দেশে আপাতত বড় বন্যার শঙ্কা নেই। আগামী 24 ঘন্টা পর্যন্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার নদীগুলোর পানি সমতল কিছুটা ধীর গতিতে হ্রাস পেতে পারে এবং এর ফলে বন্যা পরিস্থিতি ধীর গতিতে উন্নতি হতে পারে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা মাহদি আমিন জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় 2 কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন। যাদের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, দুর্গত এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড কাজ করছে। পাঠানো হয়েছে মেডিকেল টিম। সরকারের এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা চাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে ডাক্তারদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা হাসপাতালগুলো 101 বেডে উন্নীত করা হবে। শিশুদের জন্য বন্ধ থাকা হাসপাতালগুলো দ্রুত চালুর ঘোষণা দেন সরকার প্রধান। চিকিৎসক তৈরির বিদ্যাপীঠ, একই সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসেও অনন্য অবদান রয়েছে ঢাকা মেডিকেল কলেজের। শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির 81তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার। আমার প্রতিদিনের বাস্তব অভিজ্ঞতা। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজ নিয়ে স্মৃতিচারণ ও প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন ডাক্তার জুবাইদা রহমান। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে
দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু হাসপাতাল চালুর কথা জানিয়ে সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানান সরকার প্রধান। রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি। প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারের যেটা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এই মুহূর্তে উপজেলা পর্যায়ে যে 51 বেডের যে হসপিটাল, বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চায়। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে। তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন এবং 2টি ছাত্রী হোস্টেলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। কলেজ প্রাঙ্গণে 2টি গাছের চারাও রোপণ করেন তিনি। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালের ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও এ সময় জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শনিবার রাজধানীতে আলাদা 4টি সেমিনার ও আলোচনা সভায় অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় সরকার সংস্কার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার উপর গুরুত্বারোপ করেছেন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বাংলাদেশকে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ, বন ও জলবায়ু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আমাদের পরিবেশ ভারসাম্য থাকে, পরিবেশের উন্নয়ন হয় এবং জলবায়ু পরিবর্তনের ফলে যারা ক্ষতিগ্রস্ত সেটা যেন কমিয়ে আনা যায়। অন্যদিকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের যে ফর্মালিটিসগুলো ওগুলো এখনো মেনটেন করে করে আমাদের প্রজেক্ট প্রণয়ন করতে হয়, কাজ করতে হয়। এই জায়গাগুলো আমাদেরকে নোটিশে আনতে হবে যাতে শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে এগুলো করা যায়। একই দিনে মুক্তিযুদ্ধ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিষয়ক আলোচনা সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্ব পালনকারী সেনা সদস্যদের রাষ্ট্রীয় খেতাব প্রদানের বিষয়টি মন্ত্রণালয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। ষড়যন্ত্রকারীদের হাত থেকে পার্বত্য চট্টগ্রামকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডে সুষমামণ্ডিত করবার জন্যে লড়াই করছেন, জীবন দিচ্ছেন, তাদের জন্যেও আমরা যাতে কিছু করি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে। দেশ গঠনে বিভেদ নয়, জাতীয় ঐক্যকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের 1971 সালে ভূমিকা অকপটে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে।